স্বাগত নিউজ 24 দিনের সংবাদে, সঙ্গে আছে আমি তানজিনা অন্ত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে 12:30টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ফখরুল বলেন, খালেদা জিয়াকে এখনও সিসিইউতে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা করছেন। আরও জানান, ইতিমধ্যে খালেদা জিয়া করোনা মুক্ত হয়েছেন। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আবেদনের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের অভিমত সম্বলিত নথি আইন ও বিভাগের সচিবের দফতর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সকালে আইন ও বিচার বিভাগের সচিবের দফতর থেকে এ সংক্রান্ত ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর বিষয়ে আইনমন্ত্রী তার অভিমতে কি জানিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি সচিব। যুক্ত হবেন। আরো বলতে চাই, যেটা সেটা হচ্ছে যে আজকে লেটেস্ট যে খবর, কিছুক্ষণ আগে আমি আপনার হাসপাতাল থেকে খবর যে নিয়েছি, আল্লাহর অশেষ রহমতে তিনি আপনার কোভিড নেগেটিভ রিপোর্ট এসছে তার, এবং তার যে আপনার যে সমস্ত সমস্যাগুলো মূলত দেখা দিয়েছিল সেই সমস্যাগুলো ক্রমান্বয়ে উন্নতির দিকে আসছে আপনার। কিন্তু এখনো তার যে সমস্ত সমস্যাগুলো, মূল সমস্যাগুলো যেগুলো আছে আপনারা জানেন যে তিনি অনেকগুলো অসুখে ভুগছেন দীর্ঘকাল থেকে, এবং দীর্ঘকাল কারাভোগ করার কারণে, কোনো চিকিৎসা না হওয়ার কারণে কিন্তু সেগুলো অ্যাগ্রাভেট করেছে, বেড়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে এই বয়সে তার সেগুলো বেশ সমস্যা কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপরের প্রক্রিয়া সাধারণত এর আগে যেটা হয়, আমাদের অভিমত নিয়ে ওনারা একটা সামারি তৈরি করেন। সেই সামারি তৈরি করে ওই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের অনুমোদন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করেন। এটা হলো মানে প্রক্রিয়া আর কি। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, আপনি নিয়মিত বিষয়টি ফলো করছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর বিদেশ নেয়ার বিষয়ে কি তথ্য আছে? তানজিনা, কিছুক্ষণ আগেই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে খালেদা জিয়া করোনা মুক্ত হয়েছে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বিষয়টি কিন্তু তারা গণমাধ্যমেই প্রথম বললেন, এবং সেই সাথে জানালেন তার অবস্থা আগের চেয়ে খানিকটা ভালো, অর্থাৎ ভালোর দিকে। কিন্তু একই সাথে তিনি বলেছেন তার পুরনো যে সমস্ত সমস্যা সেগুলো কিন্তু আরও বেড়েছে, যার ফলে সিসিইউতে তাকে থাকতে হচ্ছে, এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক টিম তারা কিন্তু তার খুব ভালোভাবে চিকিৎসার তত্ত্বাবধান করছেন বলে তিনি জানিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেছেন যে দীর্ঘদিন কারাগারে থাকায় তার কোনো চিকিৎসা হয়নি, যার ফলে সেগুলো, অর্থাৎ পুরনো যে সমস্যাগুলো তার শারীরিক, সেগুলো আরও খানিকটা বেড়ে গেছে, এবং সেগুলোর চিকিৎসাই কিন্তু করা হচ্ছে। আর বিদেশে যাওয়ার ব্যাপারে যে নতুন তথ্য আপনাকে তানজিনা জানাতে চাই, সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন মন্ত্রণালয়ের মতামত সম্বলিত চিঠিটি গেছে, তবে সেখানে কি মতামত দেওয়া হয়েছে সেটি কিন্তু আমাদেরকে বলেনি আইন সচিব। এখন পর্যন্ত তথ্য এটি যে সরকার ইতিবাচকভাবে বিষয়টি দেখবেন, সেটিই কিন্তু দুই মন্ত্রণালয়ের মন্ত্রীরাই আমাদেরকে জানিয়েছেন। এদিকে বিএনপির দিক থেকেও কিন্তু এই বিষয়ে খুব যে তোড়জোড় শুরুর দিকে ছিল সেটি এখন আমরা কম দেখতে পাচ্ছি। সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তানজিনা, ধন্যবাদ মারুফা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে সীমিত আকারে 3টি ফেরি জরুরি ভিত্তিতে আসা যানবাহন ও যাত্রী নিয়ে চলাচল করছে। আজ রোববার সকাল 8টায় কুঞ্জলতা ও 8:30টায় কুমিল্লা নামের 2টি ছোট ফেরি শিমুলিয়ার উদ্দেশ্যে ছাড়া হয়, আর শিমুলিয়া থেকে সকাল 8টায় ফরিদপুর নামের একটি ছোট ফেরি সকাল 9:30টায় বাংলাবাজার ঘাটে এসে পৌঁছায়। এতে কমপক্ষে 1,500 যাত্রী ছিল। ঘাট কর্তৃপক্ষ বলছে ফেরি চলাচল বন্ধ, তবে জরুরি প্রয়োজনে আসা অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি পারাপারের জন্য 3টি ফেরি চলাচল করছে। এই ফেরিগুলোতে যাত্রীরা ঝাঁপিয়ে উঠছেন, যাত্রীদের কোনোভাবেই আটকে রাখা যাচ্ছে না। পাটুরিয়া শিমুলিয়া ঘাটে বিজিবি মোতায়েন করার পরও শিমুলিয়া ঘাটে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই যে যার মতো করে বাড়ি ফেরার চেষ্টা করছেন তারা। এখন বাড়িতে যাবো ঈদের জন্য, এখন তো ফেরি চলাচল বন্ধ, কারণ অনেক দুর্ভোগে পাচ্ছি আমরা সবাই। যতক্ষণ না ছাড়ে ততক্ষণ থাকবে এখানে, কিছু করার নাই। আইসে দেখতেছি যে ফেরি চলতেছে না, কিভাবে যাইতে পারি? অফিস বন্ধ করে দিচ্ছে, সবকিছু বন্ধ করে দিচ্ছে, এখন আমাদের এখানে থাকার কোনো যুক্তি নাই। আর এখানে আমরা অপেক্ষা করতেছি, আমরা চাচ্ছি যে আমাদের ফেরিটা ছাড়ে দিক।
বিস্তারিত জানাতে শিমুলিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, আজ তো এই ঘাটে বিজিবি মোতায়েন করা হয়েছে, এখন ঘাটের কি অবস্থা? তানজিনা, এই মুহূর্তে আমি শিমুলিয়া ঘাটে রয়েছে এবং একটু যদি দেখাতে চাই, এখানে পুরো মানুষের আসলে উপচে পড়া ভিড় এবং প্রত্যেকেই নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য বিভিন্ন মাধ্যমে কিন্তু এই ঘাটে এসে জড়ো হয়েছেন। নারী, পুরুষ, শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষ কিন্তু এখানে রয়েছেন এবং যে বিষয়টি দেখছেন যে সামাজিক দূরত্বের বালাই কিন্তু এখানে একেবারেই নেই। যেখানে লকডাউন ঘোষণা করা হয়েছে করোনা সংক্রমণ রোধের জন্য, সেই জায়গায় এখন বাসা ফিরতে চান। এখানেও তার যারা নিজ বাড়িতে পৌঁছানোর জন্য যাত্রীরা এসেছেন, তাদেরও বেশ কিছু কথা রয়েছে। যেমনটি হচ্ছে অনেকেই অফিস বন্ধ হয়ে গেছে, অনেকে চাকরি চলে গেছে, তো সব কিছু মিলিয়ে ঢাকায় থাকার আর তাদের কোনো উদ্দেশ্য এখন নেই। সেই কারণে কিন্তু তারা বাড়ি যাওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন। সকাল থেকে 2টি ফেরি ছেড়ে গেছে এই ঘাট থেকে এবং সেইটিতে করে অনেক মানুষ চলে গেছেন, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে আরও অনেক মানুষ উপস্থিত হয়েছেন। এই শিমুলিয়া ঘাটে আসার জন্য 2টি জায়গায় কিন্তু বিজিবি চেকপোস্ট বসিয়েছে এবং সেই চেকপোস্টে যেই সমস্ত মানুষ বিভিন্ন মাধ্যমে ঢাকা থেকে এই ঘাটের উদ্দেশ্যে আসছেন তাদেরকে কিন্তু সেই সমস্ত গাড়ি কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে, গাড়ি আসতে দেওয়া হচ্ছে না, কিন্তু মানুষ বিভিন্ন মাধ্যম পায়ে হেঁটেও কিন্তু আমরা এই ঘাটের উদ্দেশ্যে মানুষকে আসতে দেখেছি। এবং কিছুক্ষণ আগেই একটু তথ্য জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগেই হালকা বৃষ্টি হয়েছিল এবং এই বৃষ্টির ফলে পাশের মেরামতের কাজে রাখা যেই ফেরিগুলো রয়েছে সেই ফেরিগুলোতে আসলে মানুষ ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ে। তাদের ধারণা এই ফেরিগুলো আসলে ছেড়ে যাবে, যদিও এগুলো রাখা হয়েছে শুধুমাত্র মেরামতের কাজের জন্য। এই ক্ষেত্রেও কিন্তু বেশ কোনো দুর্ঘটনা ঘটার একটি সম্ভাবনা তৈরিও হয়েছিল, যেটি আমরা লক্ষ্য করেছি। যদিও এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বয়স্ক এবং অসুস্থ যে সমস্ত মানুষ এখানে এসেছেন তাদেরকে বিশ্রামের জন্য একটি ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করছেন তারা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে শিমুলিয়া ঘাটে দেখা সবশেষ চিত্র। তানজিনা। ধন্যবাদ জিকো। দর্শক, শিমুলিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাইম আল জিকো। এদিকে সকল নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজও ঢাকা ছাড়ছে মানুষ। বিস্তারিত জানাতে রাজধানীর আব্দুল্লাহপুর ও গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব ও নাজমুল হুদা। শুরুতেই আব্দুল্লাহপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, নিষেধাজ্ঞার মধ্যেই ঢাকা ছাড়া মানুষের চাপ কেমন? জি তানজিলা, যেটি বলছিলেন আসলে যে ঈদ সামনে রেখে যে মানুষের ঘরমুখী মানুষের যে ভিড় বা যে বাড়ি যাওয়ার যে উদ্যোগ, সেই উদ্যোগে নিয়ে কিন্তু তারা কিন্তু যেই রাজধানীর যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো দিয়ে কিন্তু তারা বেশ 2 দিন ধরে কিন্তু বেশ একটি চাপ রয়েছে কিন্তু মানুষের, এই ঘরমুখী মানুষের। এবং আমি আব্দুল্লাহপুরের অবস্থা যদি বলি, সকাল থেকে মোটামুটি মানুষের চাপ যতটাই ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু চাপ কিন্তু অনেকটা বেড়েছে। এবং একটি বিষয় আমরা দেখছি, সেটি হলো যে রাজধানীর মধ্যে যে বিভিন্ন পরিবহনগুলো রয়েছে, যে পরিবহনগুলো কিন্তু অন্যান্য সময়ে গাজীপুর পর্যন্ত যেগুলো যাতায়াত করতো, কিন্তু করোনাকালীন সময়ে কিন্তু সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, যেগুলো আব্দুল্লাহপুর থেকেই তাদেরকে ঘুরিয়ে দেওয়া হতো, অর্থাৎ টঙ্গী বা গাজীপুর পর্যন্ত যেতে পারতো না, সেই সব গাড়িগুলো কিন্তু সকাল থেকে আটকে দেওয়া হলো, কিন্তু কিছুক্ষণ আগ থেকে কিন্তু এই গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এবং যার ফলে কিন্তু যারা আব্দুল্লাহপুর থাকছে এবং যারা আসলে বিভিন্ন যাত্রী রয়েছে বিভিন্ন গন্তব্যে, বিশেষ করে জামালপুর বা ময়মনসিংহের যাত্রী রয়েছে, তারা আসলে এই গাড়িতে করে কিন্তু তারা গাজীপুর বা টঙ্গী পর্যন্ত যাচ্ছে। পরবর্তীতে সেখান থেকে কোনো বিকল্প কোনো পন্থায় মাইক্রোবাস বা হাইস বা যে কোনো যানবাহনে করে তারা কিন্তু যাতায়াত করছে। এবং এক কথায় আসলে যে মানুষের যে বাড়ি যাওয়ার যে চাপ রয়েছে, সেই চাপে মানুষ কিন্তু আসলে এই অবস্থার মধ্যে কিন্তু মানুষ কিন্তু থেমে নেই। মানুষ কিন্তু যে কোনোভাবে বাড়ি যাওয়ার জন্য তারা কিন্তু প্রস্তুতি নিয়ে কিন্তু নেমেছে এবং তাদের মধ্যে কিন্তু বাড়ি যাওয়ার যে একটি আগ্রহ এবং যে কোনো মূল্যে বাড়ি যেতে হবে এরকম একটি অবস্থা কিন্তু আমরা
দেখছি এই আবদুল্লাপুরের এই জায়গাতে দাঁড়িয়ে, এবং সকাল থেকে আমরা রয়েছি এখানে, এবং অনেকে ধারণা করছে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ আরও বাড়বে। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। তানজিলা। এবার নবীনগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল হুদা, ঢাকা ছাড়া মানুষের চাপ কেমন দেখছেন? নাজমুল হুদা, ঢাকা ছাড়া মানুষের চাপ কেমন দেখছেন? ধন্যবাদ তানজিনা। এই মুহূর্তে রয়েছে আমি ঢাকার ইচ্ছা মহাসড়কে। আপনি জানেন যে এইখান থেকে কিন্তু অসংখ্য মানুষ, যেহেতু সাভারের আশুলিয়া, নবীনগর এই অঞ্চলের বিভিন্ন গার্মেন্টস কারখানা কিন্তু এখন ছুটি হয়েছে, এবং আপনারা দেখছেন যে অসংখ্য মানুষ কিন্তু বাড়িতে ফিরছে এবং জীবনের ঝুঁকি নিয়ে এই করোনার মধ্যে কিন্তু তারা ফিরছে। আমরা একটু বাসের ভিতরে আসলে চিত্রটি দেখাতে চাই। সেখানকার চিত্রটি আপনারা দেখছেন যে এই মুহূর্তে আসলে আপনারা দেখছেন যে তারা কিন্তু আসলে জীবনের ঝুঁকি নিয়ে সেই শিশু, বাচ্চা এবং কিভাবে আসলে জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা সিটে দুইজন করে তারা কিন্তু গাদাগাদি করে তারা বসছে, এবং আপনি দেখছেন যে সামাজিক যে দূরত্ব সেটা কিন্তু তারা মানছে না, এবং বাড়িতে ফিরছে না, মানে বাড়িতে ফিরছে, এবং যার কারণে আসলে মানুষগুলি কিন্তু আপনি দেখছেন যে তারা জীবনের ঝুঁকি নিয়ে যে করোনার মধ্যে কিন্তু তারা এসেছে, এবং তারা কিন্তু বাড়িতে ফেরার জন্য কিন্তু তারা যাচ্ছে। এবং এই অঞ্চলের মানুষগুলি আপনি দেখছেন যে এখান থেকে কিন্তু ধন্যবাদ নাজমুল। দর্শক, রাজধানীর আবদুল্লাপুর ও নবীনগর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব ও নাজমুল হুদা। ধন্যবাদ আপনাদের। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ছুটোছুটি না করে নিজ নিজ অবস্থানে থেকে এবারে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্বাচল নতুন শহর প্রকল্পের ক্ষতিগ্রস্তদের প্লট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রতিবেশী দেশে করোনার নতুন ধরনের কথা উল্লেখ করে বলেন, এটি মারাত্মক। আক্রান্ত হওয়ার পরপরই মানুষের মৃত্যু হচ্ছে। এ কারণে সবাইকে সতর্ক হতে হবে। শাহ আলী জয়ের প্রতিবেদন। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত 1440 পরিবারের মধ্যে প্লট হস্তান্তর হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। গণভবন থেকে এতে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের পক্ষে ক্ষতিগ্রস্তদের প্লট তুলে দেন গণপূর্ত প্রতিমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ক্ষতিগ্রস্তদের প্লট নিশ্চিত হওয়া না পর্যন্ত ওই এলাকার সব নতুন প্রকল্প বন্ধ রাখা হয়। এ সময় বিত্তশালীদের সম্পদ বাড়ানোর অসম প্রতিযোগিতার সমালোচনা করেন তিনি। এই পূর্বাচল যখন হলো তখন আমরা দেখেছি এমনকি গুলশান বাড়িধারায় বিশাল বিশাল অট্টালিকাও যাদের, তাদেরও পূর্বাচল একটা প্লট না থাকলে নাকি ইজ্জতই থাকে না, এরকমও কিছু কিছু মানুষের মানসিকতা আমি দেখেছি। কিন্তু যাদের সত্যিকার প্রাপ্য আপনারা কিন্তু বঞ্চিত ছিলেন। কাজে আমার সবসময় একটা প্রচেষ্টা ছিল যে কিভাবে আপনাদেরকে বঞ্চনার হাত থেকে মুক্তি দেবো। আপনারা জমি দিয়েছেন অথচ আপনারা প্লট পাবেন না, এটা হতে পারে না। বক্তব্যে উঠে আসে বৈশ্বিক মহামারী করোনা প্রসঙ্গ। করোনার নতুন ধরনকে ভয়ঙ্কর উল্লেখ করে সবাইকে সচেতন হতে বলেন তিনি। কারণ আবার নতুন একটা ভাইরাস এসেছে, এটা আরো বেশি ক্ষতিকারক, যাকে ধরে সাথে সাথে তার মৃত্যু হয়। সেই জন্য আপনি নিজে সুরক্ষিত থাকেন, অপরকে সুরক্ষা দেন। সবাইকে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, ঈদে এক এলাকা থেকে অন্য এলাকায় গেলে সংক্রমণ বাড়বে। আর আমি জানি ঈদের সময় মানুষ পাগল হয়ে গ্রামে ছুটছে, কিন্তু এই যে আপনারা যে একসাথে যাচ্ছেন এই চলার পথে, ধরেন ফেরিতে হোক, গাড়িতে হোক, যেখানে হোক, কার যে করোনা ভাইরাস আছে আপনি জানেন না, কিন্তু আপনি সেটা বয়ে নিয়ে যাচ্ছেন আপনার পরিবারের কাছে। মা, বাবা, দাদা, দাদি, ভাই, বোন যেই থাকুক, আপনি কিন্তু তাকেও সংক্রামিত করবেন, তার জীবনটাও মৃত্যু ঝুঁকিতে ফেলে দেবেন। একটা ঈদে কোথাও না যেয়ে নিজের ঘরে থাকতে কি ক্ষতিটা হয়? কাজে আপনারা এই ছুটোছুটি না করে যে যেখানে আছেন সেইখানে থাকেন, সেইখানে নিজের মতো করে ঈদটা উদযাপন করেন। করোনা মুক্তির জন্য পবিত্র রমজান মাসে সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যেন এই করোনা ভাইরাস থেকে যেন আমাদের দেশ মুক্তি পায়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।
দেশে 92 লাখের বেশি টিকা দেয়া হয়েছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আছে আর 10 লাখ। এমন সংকটে অন্য দেশ থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্বৃত্ত টিকা সংগ্রহের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রথম ডোজ অক্সফোর্ডের টিকা গ্রহণকারীদের জন্য 20 লাখ ডোজ অক্সফোর্ড টিকা আনার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। সব মিলিয়ে ভারতের উপহার এবং সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 1,02 লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ, যার মধ্যে শনিবার পর্যন্ত 92,21,387 ডোজ টিকা দেয়া শেষ হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ নিয়েছেন 58,19,616 জন। এদের মধ্যে শনিবার পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছেন 34,01,531 জন। প্রথম ডোজ নিয়ে আরও 24 লাখ মানুষের জন্য দেশে টিকা আছে 10 লাখ। এজন্য অনিশ্চয়তায় পড়েছে 14 লাখ মানুষের দ্বিতীয় ডোজের টিকা। সেরাম থেকে কবে অক্সফোর্ডের টিকা আসবে তার নিশ্চয়তা নেই, তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বলছেন, প্রথম ডোজ টিকা দেওয়ার পর 8 সপ্তাহের জায়গায় 16 সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে বাংলাদেশ। আমাদের দেশে এটি 8 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ছিল, যুক্তরাজ্যে এটি 12 সপ্তাহ পরে এবং কানাডাতে এটি 16 সপ্তাহ পরে দেওয়া হচ্ছে। পৃথিবীতে অ্যাস্ট্রাজেনেকা বিভিন্ন কারণে উদ্বৃত্ত হয়েছে। আপনারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের উদ্বৃত্তের কথা জানেন। আমি আরো বলতে চাই যে অস্ট্রেলিয়াতেও আসলে 50-এর নিচে মানুষকে এটা দেওয়া হবে না, পৃথিবীর বহু দেশে এটা 30-এর নিচে দেওয়া হবে না। অতএব পরিকল্পিত যে ডোজগুলো তাদের কাছে আছে সেখানে উদ্বৃত্ত অ্যাস্ট্রাজেনেকা বাংলাদেশ সংগ্রহ করতে পারবে। যারা প্রথম ডোজ অক্সফোর্ডের টিকা নিয়েছেন তাদের জন্য অক্সফোর্ডের 20 লাখ ডোজ টিকা পেতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, এমন তথ্য জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং করোনা ভ্যাকসিন প্রিপেয়ারনেস অ্যান্ড ডিপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা বলছেন, এ নিয়ে উদ্বেগের কিছু নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশে আসলে যোগাযোগ করছে, যে সমস্ত জায়গায় অ্যাস্ট্রাজেনেকার টিকা রয়েছে সেই সমস্ত দেশে যোগাযোগ করা হচ্ছে। 20 লক্ষ ডোজ আমরা চেয়েছি আসলে বিভিন্ন জায়গাতেই। যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছে তাদেরকে অ্যাস্ট্রাজেনেকার টিকাই আসলে দিতে হবে, কিন্তু তাদের ক্ষেত্রে যেহেতু আমাদের 1 মাসের সময় আমাদের হাতে আছে, এই 1 মাসের মধ্যে আমরা টিকাটা কিভাবে আনা নিশ্চিত করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে 6 মাসে 3 কোটি ডোজ অক্সফোর্ডের টিকা পাওয়ার চুক্তি ছিল বাংলাদেশের, কিন্তু ফেব্রুয়ারির পর আর টিকা পায়নি বাংলাদেশ। টিকা সংকটে তাই 25 এপ্রিল থেকে বন্ধ প্রথম ডোজ টিকাদান, পরবর্তীতে বন্ধ করা হয়েছে নতুন টিকা নিবন্ধন। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। গেল দিনও ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে। এ নিয়ে টানা 5ম দিনের মতো দৈনিক আক্রান্ত 4 লক্ষের গণ্ডি পার করল দেশটি। গত 24 ঘন্টায় ভারতে 4,09,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। দৈনিক মৃত্যু ছাড়িয়েছে 4,000-এর গণ্ডি। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি হয়েছে 2,42,000। মোট আক্রান্তের সংখ্যা গড়ালো 2,22 লাখে। এদিকে বিশ্বজুড়ে একদিনে প্রাণ হারালো 12,000-এর বেশি মানুষ। ব্রাজিলে গেল দিন 2,000-এর বেশি মৃত্যু হয়েছে। নেপালের অবস্থাও বেহাল। ছোট্ট এই দেশটিতে 24 ঘন্টায় 8,000-এর বেশি সংক্রমণ ও 53 জনের প্রাণ গেছে। এই পরিস্থিতিতে বৈশ্বিক রোগী শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে 15,82 লাখে। মোট প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 32,95,000। একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। এবার নগদের সৌজন্যে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে। কুড়িগ্রামে প্রথমবারের মতো দেশের কৃত্রিম জলাধারে সবুজ হীরা খ্যাত স্পিরুলিনা চাষ হচ্ছে। এতে আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন অনেকেই। পাশাপাশি দেশের পুষ্টি চাহিদা পূরণে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা বলছেন উদ্যোক্তারা। সরকারি সহায়তা থাকলে কেমিক্যাল হবে সহজলভ্য, আর তবেই স্পিরুলিনা বিদেশে রপ্তানি সম্ভব বলে দাবি তাদের। মেট্রো রেলের দ্বিতীয় চালান নিয়ে আজ মংলা বন্দরে আসছে জাহাজ MD ওশান গ্রাস। জাপানের কোবে বন্দর থেকে এবারও 6টি কোচ নিয়ে দুপুরে জেটিতে ভিড়বে এই জাহাজটি। বিদেশি ওই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কর্তৃপক্ষ
বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলছে এবারও 48টি প্যাকেজে করে আসবে মেট্রো রেলের 6টি কোচ, যার ওজন হবে 267 মেট্রিক টন। এর আগে গত 31শে মার্চ মেট্রো রেলের প্রথম চালান নিয়ে মোংলা বন্দরে নোঙর করে SPM ব্যাংকক নামে আরেকটি জাহাজ। মোংলা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান জানায় 2022 সালের মধ্যে এ বন্দর দিয়ে খালাস হবে মেট্রো রেলের আরও 144টি বগি। এবারে সারার সৌজন্যে ঈদ বাজারের খবর। ঈদ বাজারের খবর জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। দুঃখিত, ঈদ বাজারের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, ঈদ বাজারের সবশেষ কি খবর আছে আপনার কাছে, আর স্বাস্থ্যবিধি কতটা মানছে মানুষ? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছেন যে কিন্তু আসলে ঈদের বাকি আর বেশি দিন নেই, তার কারণে বেচা বিক্রির অনেকটা বেড়েই গেছে। শেষ মুহূর্তের বেচা বিক্রিতে ব্যস্ত কিন্তু আসলে যারা ব্যবসায়ী, তারা ক্রেতারাও কিন্তু আসলে যে বন্ধ হয়ে যাচ্ছে তার কারণে কিন্তু আসলে একেবারে উঠে পড়ছেন কিন্তু আসলে মার্কেটগুলোতে। কিন্তু আসলে স্বাস্থ্যবিধির যেমনটা মানার কথা রয়েছে তেমনভাবে কিন্তু আমরা স্বাস্থ্যবিধি মানতে আমরা দেখছি না। কোনো মার্কেটে একেবারে স্বাস্থ্যবিধির কোনো বালাই আমরা দেখছি না, আবার কোনো মার্কেটে আমরা দেখছি তারাও কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি একটু কথা বলতে চাই, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আছেন আব্দুল মান্নান। আমি জানতে চাচ্ছি বেচা বিক্রির কী অবস্থা বলে মনে হয়? আজকে 26শে রমজান টেরিবাজার ব্যবসায়ী সমিতির আওতাধীন সকল ব্যবসা প্রতিষ্ঠান আস্তে আস্তে এখন বেচা বিক্রি কমে যাচ্ছে। গত 14 এপ্রিল থেকে সরকার আমাদেরকে সীমিত সময়ের জন্য ব্যবসা করার জন্য যে সুযোগ দিয়েছে, আমরা জীবন জীবিকা নিয়ে এবার কিছু ব্যবসা আমরা করেছি, কিন্তু 2020 সনে আমরা ব্যবসা বাণিজ্য আমরা করতে পারি নাই। সারা পৃথিবী বিপর্যস্ত, টেরিবাজারের ব্যবসায়ী কর্মচারীরা এবং আতঙ্ক হয়েছিলাম। আমরা সরকারের কাছে নিবেদন করেছিলাম আমাদের কিছু ব্যবসা বাণিজ্য সুযোগ দেওয়ার জন্য, সরকার আমাদেরকে দিয়েছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে এবার আমরা কিছু ব্যবসা করেছি। ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যারা ব্যবসায়ী তারা বলছেন মোটামুটি ব্যবসা কিন্তু হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। দর্শক, চট্টগ্রাম থেকে ঈদ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। নিচে আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনা পরিস্থিতি কাটিয়ে যুক্তরাষ্ট্র সঠিক পথে এগুচ্ছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট বাইডেন। এছাড়া 1 বছরের অধিক সময় করোনা মহামারীতে জর্জরিত অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর দৃশ্যমান ঘটনা এটি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই মাঝে করোনায় বেকার হওয়া লোকজনের মধ্যে 16 লক্ষাধিক কাজে যোগদানে সক্ষম হয়েছে তার দেশে। প্রায় 1.5 বছর ধরে বিশ্বে করোনা ভাইরাস মহামারী তাণ্ডব চালিয়ে গেলেও করোনা যুদ্ধের পরিসংখ্যানে বিশ্বকে চমকে দিল ভুটান। দক্ষিণ এশিয়ার দেশ ভুটানে করোনার উত্তাপ যেন একদমই পড়েনি। শুধু তাই নয়, অনেকটা নীরবেই করোনা মোকাবিলায় সফলতা অর্জন করেছে ভিয়েতনাম, সেনেগালের মতো দেশগুলো। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। বিশ্বে তাণ্ডব চালাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। এশিয়ার বেশিরভাগ দেশও এখন অনেকটাই নাজুক, কিন্তু কোভিড মানচিত্রে অন্যতম বিরল দেশ ভুটান। একপাশে করোনার আতুড় ঘর চীন, আর অন্যদিকে আক্রান্তের তালিকায় বিশ্বে দ্বিতীয় ভারতবর্ষ। তবে ভুটানে করোনায় মৃতের সংখ্যা মাত্র 1 জন, আক্রান্ত হয়েছে 1202 জন। মহামারীর শুরু থেকেই লক্ষণের ভিত্তিতে পরীক্ষা শুরু হয় ভুটানে। এরপর মার্চ মাসের 6 তারিখে দেশটিতে প্রথম আক্রান্তের খবর পাওয়া যায়। তার 6 ঘন্টা 18 মিনিটের মধ্যে আক্রান্তের সংস্পর্শে আসা 300 জনকে চিহ্নিত করে পরীক্ষা শুরু হয়। দেশের প্রধান অর্থনীতি পর্যটন হওয়া সত্ত্বেও গেল বছরের মার্চ মাস থেকে কড়া হাতে বিদেশিদের আগমন বন্ধ করে ভুটান।
প্রায় সমস্ত জিম, রেস্তোরাঁ, শপিং মল বন্ধ করে দেওয়া হয়। বিদেশিদের জন্য ব্যবস্থা রাখা সহ বিপুল হারে পরীক্ষা শুরু করে দেশটি। দেশ জুড়ে কড়া নিরাপত্তা আরোপ করা হয়। ভুটানে রয়েছে মাত্র 337 জন চিকিৎসক। আর বিশেষজ্ঞদের দাবি, জনস্বাস্থ্যের উপর বিশেষ জোর দেওয়ার কারণেই এই দেশগুলোতে করোনার ভয়াবহতা জেঁকে বসতে পারেনি। মাসুদ রানা, নিউজ 24। চীনের নিয়ন্ত্রণ হারানো রকেট পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এর ধ্বংসাবশেষ পড়েছে ভারত মহাসাগরে, যার বেশিরভাগ অংশ বায়ুমণ্ডলে পুড়ে গেছে বলে দাবি করছে বেইজিং। এর আগে চীন জানিয়েছিল রকেটটি দ্বারা মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা খুবই কম। চীনা মহাকাশ স্টেশন স্থাপনের জন্য লং মার্চ 5B রকেটটি গেল 29 এপ্রিল উৎক্ষেপণ করা হয়। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির উপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন। নিচ্ছি আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24। রমজান মাসে সারাদিন সিয়াম সাধনার পর রোজাদারের জন্য সবচেয়ে আনন্দের মুহূর্ত ইফতারের সময়। সময়ের বিবর্তনে মুসলিম প্রধান দেশগুলোতে ইফতার এখন উৎসবে পরিণত হয়েছে। ইফতারের আইটেম নিয়ে সারা বিশ্বে রয়েছে ভিন্নতা। রোজার মাস জুড়ে মুসলিমদের ঘরে ঘরে থাকে নানা রকম মজাদার আর ঐতিহ্যবাহী খাবারের সমাহার। আজ পবিত্র শহর জেরুজালেমের ইফতার নিয়ে বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক আর বৈচিত্র্যময় শহর জেরুজালেম। একাধিক নবী রাসূলের স্মৃতি বিজড়িত হয় ইহুদি, খ্রিস্টান ও মুসলিম এই তিন ধর্মের মানুষের কাছে মহাপবিত্র এই শহর। পবিত্র জেরুজালেমের আল আকসা মসজিদ কম্পাউন্ডে রমজান ছাড়া অন্য মাসে প্রবেশের অনুমতি থাকে না। তবে রমজানের শেষ পর্যন্ত সব মুসলমানদের জন্য প্রবেশের জন্য উন্মুক্ত করে দেয় ইসরায়েল কর্তৃপক্ষ। আল আকসা মসজিদে মুসলিম প্রার্থনাকারী ছাড়া অমুসলিমদের প্রবেশে যে নিষেধাজ্ঞা তা শুধু রমজানেই বহাল থাকে, অন্য সময় তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে ফিলিস্তিনরা যাতে পশ্চিম তীর থেকে সহজে ইসরায়েল অধিকৃত জেরুজালেমে যাতায়াত করতে পারে, সেজন্য ইসরায়েল কর্তৃপক্ষ নিয়মকানুন কিছুটা শিথিল করে দেয়। বিশেষ করে জুমার নামাজ আদায় করার সুবিধার্থে এটি করা হয়। জেরুজালেমের অলিগলিতে রমজান মাসে অপরূপ সাজে সজ্জিত হয়। রাস্তার দুপাশে বসে হরেক রকমের মন মাতানো খাবারের দোকান। সব মিলিয়ে রমজানে অন্য এক পরিবেশ বিরাজ করে এই শহরে। জেরুজালেমের মুসলমানরা সামান্য কিছু মুখে দিয়ে ইফতার শুরু করে, এরপর দ্রুত মাগরিবের নামাজে চলে যান। নামাজ শেষ হতেই পরিবারের সঙ্গে অসম্পূর্ণ ইফতার শেষ করতে বসেন। মূলত ভারী খাবারের মধ্যে থাকে রুটি, ভাত, মাংস। ইফতারে থাকে মিষ্টিযুক্ত চিজ, খেজুর বা বাদাম, এছাড়া আখরোট জাতীয় বিভিন্ন রঙের বাদাম। বিভিন্ন এলাকায় তেঁতুলের জুস তাদের প্রধান ইফতারে থাকে। থাকে ভাজা পোড়া মাংসের আয়োজন, সঙ্গে দুধ এবং হালুয়া তাদের ইফতারি তালিকায় দেখা যায়। দর্শনার্থী ও মুসাফিরদের ইফতার করিয়ে তারা বেশ আনন্দ পান। রমজানে তাদের এই প্রচেষ্টা শতগুণে বেড়ে যায়। অনেকেই সারা মাস মেহমান সঙ্গে নিয়ে ইফতার করেন। সবার একান্ত চেষ্টা থাকে কেউ যেন রোজার মাসে খাবারে কষ্ট না পায়। মাসুদ রানা, নিউজ 24। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।